আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আর এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর। এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেই হারিয়ে ফেলেছেন কেন? দর্শক, জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন জবাব দিয়েছে, সে জবাব বিশ্লেষণ করব। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং যে বিএনপি নেতারা অনেকে অনেক সন্ত্রাসী কথা, উল্টোপাল্টা কথা, বেফাস কথা এবং ডেভিয়েটেড কথাবার্তা বলতে অভ্যস্ত। আসসালামু আলাইকুম দর্শক, দেশের মধ্যে ঘুরে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে অনেক তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তো দর্শক, চলুন কথা না বেড়ে মূল ভিডিওতে নিয়ে যাই। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিং এ আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সবকিছুকেই মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই, তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাত ইসলামী বেনিফিটেড হবে না, সেখান থেকে বেনিফিটেড হবে আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা বেনিফিটেড হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ওকে, লাস্ট মিনিট। সেজন্য আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত, এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে আমরা কনস্ট্রাকটিভ ভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করি। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি,
3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পেরেছেন? এদের উদ্দেশ্য জাস্ট হলে একটা সিট, আর কিচ্ছু না। আমাদের মনে পড়ে যাচ্ছে আসিফ নজরুল, যিনি উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, তার যে উপন্যাসটা লিখেছিলেন আমি আবু বকর বলছি, এই উপন্যাসে তিনি এই বিষয়গুলোই তুলে এনেছেন। একটা প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা ছাত্র কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে হলে সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে তার প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছেলেগুলো তাই করেছে, এবং এই ছেলেগুলোর ছবি, আইডি সব প্রকাশ হয়ে গেছে। এরা তো জীবনের যে কোনো একটা পর্যায়ে তো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ছাত্রদল এই কাজটা কেন করতে গেল? যে কথা বলছিলাম, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কন্যাকে পর্যন্ত তারা এই কাজ করতে, তারা অসম্মান করতে দ্বিধা করে নাই। যে ভুয়া ফটোকার্ডটি সরিয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ আল মাহমুদের নামে, এই কাজটি করেছিল অরণ্য আবির নামে এক বট আইডি। এটি এখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ পেয়েছে যে ছেলেটা ছাত্র দলের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তার ওয়ালে বিএনপি এবং জিয়াউর রহমানের সমস্ত ছবি টাঙানো। সে ছাত্র দলকে উস্কে দিয়েছে এই ছবি পোস্ট করে, ওই আব্দুল্লাহ আল মাহমুদের নামে এই পোস্টটি করে। এবং এইভাবে পোস্ট করা হয়েছে যে ছাত্র দল যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে ওকে যেন ওর পাওনা বুঝিয়ে দেয়, এই করেছে। চিন্তা করুন, এআই দিয়ে তৈরি জাইমা রহমানের ওই ভুয়া ফটোকার্ডটি, সেইটা ছাত্রদল প্রচার করেছে, সমস্ত জায়গায় শেয়ার দিয়েছে, প্রত্যেকের কাছে শেয়ার দিয়ে শিবিরের উপরে হামলা করতে তারা উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে এটি ছাত্র শিবিরই করেছে। তো ছাত্র শিবির যদি করে থাকে, ছাত্র দলের উচিত ছিল কি এটাকে ট্যাকেল দেয়া, এটাকে মিনিমাইজ করে আনা, যেন শেয়ার না হয়। তারা উল্টা শিবিরকে ফাঁসাতে গিয়ে এগুলো তারা প্রচার করেছে। এই হচ্ছে ছাত্র দলের বর্তমান অবস্থা। যারা স্রেফ একটা সিটের জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য একজনকে খুন করতেও দ্বিধা করে না, একজনের বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না, একজনের পায়ে রক কেটে দিতেও দ্বিধা করে না, চাপাতি নিয়ে, কিরিস নিয়ে, রামদা নিয়ে মহড়া দিতেও দ্বিধা করে না, সেই ছাত্র দল। মজার ব্যাপার কি জানেন? এই যে ছাত্র দলের এই কয়েকদিনে এরকম অপকর্ম, এইটারে আমাদের যারা সুশীল সমাজ এবং আমাদের যারা মিডিয়া হাউস আছে তারা আস্তে করে দাবিয়ে দিচ্ছে। এই আলোচনা তারা তুলছেই না। একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কেন রামদা থাকবে? তার হাতে কেন কিরিস থাকবে? তার হাতে কেন চাপাতি থাকবে? এই প্রশ্ন যদি আজ আমাদের সুশীল এবং মিডিয়া যদি উত্থাপন করতো, তাহলে তো ছাত্রদল যারা এই ধরনের কাজ করেছে, যাদের হাতে অস্ত্রগুলো দেখা গেছে, তারা কিন্তু একটু আন্ডার এস্টিমেট হতো। তখন সে তার নিজেকে প্রশ্ন করতো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি আমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। সে কিন্তু শুধরে যেত, কিন্তু না, তাকে ওইটাকে জাস্টিফাই করা হচ্ছে। কোনো জায়গায় এই প্রশ্ন তোলাই হচ্ছে না। তো সে তো বুঝতেই পারছে, বা কোনো পিতার সন্তান একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, সে যদি এসে দেখে তার পিতা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাহলে পরবর্তীতে সেই রকম প্রতিদিন এই ঘটনা ঘটাবে, সারা গ্রাম জুড়ে এই অকারেন্স ঘটাতে থাকবে। আর যদি শুরুতেই পিতা তাকে আগে কষে 2টা থাপ্পড় মারে, তাহলে ওই ছেলে পরবর্তীতে আর ওই কাজে জড়াবে না, যে না আমি তো এই কাজ করে বাড়িতে আশ্রয় পাবো না, আমার বাবা আমাকে পিটাবে। ছাত্রদল যে কাজ করছে, ছাত্র দলের যারা মুরব্বী আছে, আমাদের যারা সুশীল আছে, তারা তাদেরকে বাহবা দিচ্ছে, ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের কাজী জেসিনাপা জিটিভিতে যিনি বসে আছেন, তিনি এত চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপনার ভিতরে ওই বিষয়টা টোটালি চেপে যাওয়া হয়। এখানে কি আনা হচ্ছে? তিনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছেন। শিবিরের একজনের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে, এই যে আল্লাহর নাম নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, গালিগালাজ করছেন, এটা কোন ইসলাম? এটা হচ্ছে শিবিরের কাছে প্রশ্ন। ডেকে এনেছে কিসের জন্য? যে গ্যাঞ্জামটা হয়েছে এইটাকে কিন্তু একটা আলোচনায় আনার জন্য প্রশ্নটা করছে। কি এই প্রশ্ন? তাহলে ওর কাছে যখন যে প্রশ্ন করা হচ্ছে, ও তো সেই প্রশ্নের জবাব দিবে। আর ছাত্র দলের কাছে যখন আসছে, তখন সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ছাত্র শিবির সারা দেশে আপনাদের উপরে যে হামলা চালাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে এস্টাবলিশ কি হচ্ছে? ছাত্রদল যেটা বলছে ওইটা তো কাউন্টার দেওয়ার আর এই শিবিরের এটারে সুযোগ দিচ্ছে না, কারণ তার কাছে প্রশ্নের ধরনটাই তো আলাদা। সে এখন কে গালি দিয়েছে, আচ্ছা আমাকে বলুন, একজনকে কুপানো হচ্ছে, এইটা জায়েজ, এইটায় কোনো সমস্যা নাই। কোপ খেয়ে আর একজন গালি দিচ্ছে, এইটা হ্যাঁ এত বড় কথা? আল্লাহর নাম নিয়ে গালি দিল, এটা সেফ একটা শয়তানি, আর কিচ্ছু না, পুরাটা শয়তানি। প্রশ্ন তুলছে যে আল্লাহর নাম নিয়ে গালি দিচ্ছে, একজন অস্ত্র দিয়ে কুপাচ্ছে, চাপাতি দিয়ে কুপাচ্ছে, চাপাতি হাতে ঘুরছে, কিরিস নিয়ে ঘুরছে, রামদা নিয়ে ঘুরছে, সেইটা জায়েজ, একেবারে খুব ভালো কাজ। বিষয়টা এরকম যে আগের যুগে আমাদের মা চাষিরা গল্প করতেন এরকম যে ওরে সিরিয়াসি, আমরা আগে ভাসুরের গোলা জোড়া ধরে গল্প করছি, আর এখনকার ছেলে পেলে কি খারাপ দেবরের সাথে হাসাহাসি করে। বুঝতে পারছেন বিষয়টা? অবস্থাটা হয়েছে এরকম। যাই হোক, এরকমই একটা আলোচনা আমরা শুনছিলাম সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদের মাঝে। আবিদ ছেলেটা চিল্লাতে পারে এবং
সে তার আচরণগত কারণে ডাকসুতে যে ছাত্রদল হেরেছে, এই হারার অন্যতম কারণ এখানে ছাত্রদলের সিলেকশনটা ভুল ছিল। এই ছেলেটাকে এমনিতেই কবি বলা হয়, আর কবিরা তো এমনি একটু অনুপজরি হয়। তো সাদিক কায়েম তো ঠান্ডা মাথায় ছেলেটাকে এমন ভাবে অপমান অপদস্থ করলো। আমি কি একটু দেখাবো আপনাদের? আচ্ছা একটু দেখেন, অল্প একটু দেখেন। সর্বশেষ জামাত আমির একটা বক্তব্য দিয়েছেন আজকে। জামাত আমিরের এই বক্তব্যে জামাত আমির যে এই ধরনের কথা বলতে পারেন, এইভাবে যে মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এটা অনেকেরই ধারণা ছিল না। তিনি ভদ্র ভাষায়, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। যদিও বিএনপির লোকজন জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যে আমরা যেমন মেজর হাফিজ একটা কথা বলেছেন জামাত আমিরকে, যে এরকম লোক আমরা কখনো দেখি নাই, তিনি এত নম্র এত ভদ্র। আবার এই যে বিদ্যুৎ মন্ত্রী টুকু, তিনি বলেছেন যে আমার জীবনে আমি যতবার সংসদে এসেছি একজন বিরোধী দলীয় নেতা এরকম মার্জিত ভদ্র নম্র এরকম আমার চোখে পড়ে নাই। এটা বলে জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আর অপরদিকে মির্জা ফখরুলরা বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয় যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এমত অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো। কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিয়েছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেয়া। জামাত শিবির এখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাকসু এসে এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইটা তো তাদের রিজিক। তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে চায়। তো যাদের এইটার উপর নির্ভরশীল, যাদের ফ্যামিলি, যাদের রিজিক, এই রিজিক যারা বন্ধ করে দিতে চায়, তাদের কি এখানে রাজনীতি করতে দিতে চায় তারা? প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি তাই মনে করেন? জানাবেন মন্তব্যের ঘরে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেশে আসলে কোনো সমস্যা নাই। আমরা যারা ইউটিউবিং করি তারা সমস্যা খুঁজে বেড়াই, সমস্যা বের করে আনি কথা বলার জন্য। হ্যাঁ, দেশে কোনো সমস্যা নাই। শুনেন, কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? যদি সংকট হয়, কোনো কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সব কিছুই তো ঠিকঠাক চলতেছে। কোনো ব্যবসায়ী আইসা এখনো বলছে যে আমাদের প্রবলেম হচ্ছে, বা তেলের দাম কেন বাড়াইলো, আমাদের জ্বালানির প্রবলেমে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ব্যবসায়ী কিন্তু সামনে সেই কথা বলে নাই, জীবনও বলবে না। কারণ ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে সরকারের কানে চলে যাবে, তার ব্যবসা বাণিজ্য চালানো খুব কঠিন হয়ে পড়বে, সে মুখ খুলবে না। কারণ তার আগে হয়তো ধরেন মাসে 100 কোটি টাকা লাভ হইতো, এখন হয়তো 80 কোটি টাকা হবে, 20 কোটি টাকা কম লাভ হবে, কি যায় আসে। কিন্তু একজন কৃষকের একটু জমিতে যদি পানি না দিতে পারে, ওর কিন্তু জীবন শেষ। দেখছেন না, তেলের জন্য দাঁড়ায় থাকতে থাকতে কৃষক মারা গেছে। এগুলা কিন্তু ওনার কাছে প্রবলেম না। কেন যে প্রবলেম মনে করে না আমি জানি না। দেখেন, চিটাগাঙে যে ঘটনাটা ঘটে গেল, পায়ের গোড়ালিতে যেভাবে কোপ মারলো, সেই লোকটাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। জানি না অ্যারেস্ট হয়েছে কিনা, আমার তো মনে হয় অ্যারেস্ট হয় নাই। হয়ে থাকলে আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আপনি গত 2 দিন আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আপনারা জেনে গেছেন কি ঘটছে থানার ভিতরে। থানার ভিতরে একজন মানুষ তো ভাই নিরাপদ, তাই না? সে দোষী হইতে পারে, কিন্তু থানাতে গিয়ে যদি সে আশ্রয় নেয় তাহলে তো ভাই তাকে ওইখানে পাবলিক যা পিটাইতে পারে না, তাই না? কিন্তু ছাত্ররা যায় তাকে পিটাইছে। উনি তো থানাতে একটা জিডি করতে গেছিল,
উনি যে থানায় গেছে এটা আবার খবর দিল কে? হ্যাঁ, কে খবর দিয়ে দিল? যারা আসলো তাকে মারার জন্য তাদের কানে তো খবরটা পৌঁছাইছে। থানার ভিতরে তো ওসি সাহেব ছিল, তাই না? আর থানার ভিতরে কারা গেছিল? অনেকে বলবেন ছাত্রদল গেছে, ওরা বিএনপি করে, এইসব কথা বলবেন। কিন্তু আমি বলবো না, ছাত্রদল এত খারাপ না, এত উগ্র না, এতটা হিংস্র না, বা এতটা জেদিও না। ছাত্র দলের কথা বলতেছি, কারণ অতীতে এমন কিছু দেখি নাই। যখনই ক্ষমতায় আসলো, সরকার গঠন হইলো, তখনই তারা ক্ষমতাবান হইলো। তাহলে আমি ধরে নেবো সরকারই এখন ক্ষমতাবান, সরকারই এই ঘটনাগুলা ঘটার সুযোগ করে দিতেছে, অথবা রেফারি হিসাবে দেখতেছে, খেলার মজা নিতেছে। আবার এইটাও হইতে পারে ভাই রেফারি আওয়ামী লীগ হয়ে গেছে, দেখতেছে ভাই তোরা তো আমগুলো খেদাইছিলি, তাই না? তোরা দুজনে মিলা ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামিক ছাত্র শিবিরের সাথে এই ছাত্র দলের বন্ধুত্ব ছিল তো গভীর বন্ধুত্ব। এই জামাতে ইসলামের সাথে বিএনপির গভীর বন্ধুত্ব। ওরা জেলখানায় এক বিছানায় ঘুমাইছে তো ভাই, একসাথে এক থালে ভাত খাইছে। বিএনপির কারো খাওয়া গেলে জামাত ইসলাম খাইছে, জামাত ইসলামের কারো খাওয়া গেলে এই জেলখানায় বিএনপির ভাইরে নিয়ে খাইছে। ওই গভীর বন্ধুত্ব ছিল। এই ছাত্র শিবির আর ছাত্র দল গভীর বন্ধুত্ব ছিল। শুধু গুপ্ত একটা কথা নিয়ে আজকে দেখেন কিভাবে ভাঙন ধরছে। এটা কিন্তু পরিকল্পিত, এটা মাথায় রাখেন, এটা পরিকল্পিত। এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে এসে বয়ান তৈরি করবে যে ছাত্রলীগের সাথে যারা মিলামিশা ছিল তারাই তো গুপ্ত। ছাত্রলীগ যতগুলো অপকর্ম করছে, মানুষকে পিটাইছে, ধৈর্য নিয়ে জিম্মি করছে, হেলমেট বাহিনী, ওই হেলমেট বাহিনী কথা বলতেছি, ছাত্রলীগের ওই হেলমেট বাহিনীর ভিতরে এরাও তো হেলমেট পয়রা গুপ্ত ছিল। তাহলে ছাত্রলীগের যদি বিচার হয়, ইসলামী ছাত্র শিবিরের কেন বিচার হবে না? তারা তো গুপ্ত ছিল। এইটাই বুঝাইতে চাইতেছে, মানে কোনো একটা টাইমে তাদেরকে আদালতে তুলতে চায়, আদালতের কাঠ ধরায় তুলতে চায়, মানে ভয় ঢুকাইতে চায়, ভয় ঢুকাই দিতে চায়। বেশি কথা বলবি না, তোরা কিন্তু ছাত্রলীগের সাথে গুপ্ত ছিলি। ছাত্রলীগের যত অপকর্ম তার শেয়ার তোদেরকে নিতে হবে। ছাত্রলীগের যদি বিচার হয় তাহলে তোদের বিচার হবে না কেন? ওই পর্যায়ে নিয়ে ঠেকাইতে চাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এই টক শো গুলার মধ্যে একটু কান পাতলেই বুঝতে পারবেন। ভাই ব্রাদার, ব্যাপারটা হয়েছে কি জানেন? এই টক শো থেকে বাইচা কিছু উপদেষ্টা নিছে আমাদের বর্তমান সরকার, এই টক শো থেকে নিছে। যেমন আমি একজনের নাম বলি, জাহিদ ইসলাম, ডক্টর জাহিদ ইসলাম, ডক্টর না ডাক্তার ঠিক জানি না, আমার মনে হয় ডাক্তার, উনি ডাক্তার জাহিদ ইসলাম। উনাকে যে নিছে, উনাকে আমরা যদি বিচার করতে যাই, উনার আগাগোড়ার সমস্ত কথাবার্তাগুলো শুনেন আওয়ামী লীগ বিদ্বেষী, ওকে। আবার দেখেন উনি ছাত্র শিবির বিদ্বেষী, কিন্তু উনি কিন্তু আগাম বলতো এদেরকে কাউকে ভোট দিও না। হ্যাঁ, ওই যে ডাকসুর নির্বাচনে, জাকসুর নির্বাচনে উনি অ্যাডভান্স বলতো না এদেরকে কেউ ভোট দিবে না, এরা পাস করতে পারবে না। এবং উনি জামাত ইসলামও বিদ্বেষী। কথাটা এই জন্য বললাম, এই অ্যাডভাইজার এখন কি অ্যাডভাইস করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে? এই জাতীয় অ্যাডভাইসই তো করবে, কারণ ওনার মনের কথাটা তো আমরা যাই না গেছি। উনি ওপেন আইসা যদি জামাতে ইসলাম বা ইসলামিক ছাত্র শিবিরকে অপছন্দ করার কথা বলতে পারে, চার দেওয়ালের মাঝে কি অ্যাডভাইস করতে পারে? এইসব বুদ্ধিজীবীরা, আরো অনেকগুলো বুদ্ধিজীবী কিন্তু এখন ভিড়ছে, এইসব বুদ্ধিজীবীরা বলবে কোনো মতেই এদেরকে দাঁড়াইতে দিবেন না। এরা যদি মাথা তুলা দাঁড়ায় আপনার সর্বনাশ করে দিবে। এরাই কিন্তু শেখ হাসিনারে তাড়াইছে। ভাই ব্রাদার, জামাত ইসলামকে ভয় নাই, ভয় নাই এনসিপি কে, সবচেয়ে বড় ভয় ছাত্র শিবিরকে ভয় পায় বললেই তো আজকে এই চরম অবস্থা। দেখেন, থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধৈর্য নেন, ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী, আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু করে দেন। মারপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কি জানেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।